শিক্ষকদের সামনে বসে এটা একটা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most gracious, the most merciful. Assalamu alaikum. Peace be upon you all. Good morning. This is Professor Muhammad Aman Sen, Director, Training, Director of Secretary and Higher Education, Bangladesh, Dhaka. Before I go to deep, I'd like to say whether you know who is the person who coined the word gamified learning. আপনাদের জানা আছে যে gamified learningটা কে প্রথম এই ওয়ার্ডটা ইউজ করেছিল? যেটা আমরা আজকে gamified নিয়ে আলোচনা করব। নামটা বলে দিচ্ছি, তার নাম হলো নিক পেলিং, NICK, নিক PELLING. He was the computer programmer of UK, that means United Kingdom. নিক পেলিং। আর কি আপনাদের জানা আছে যে গেমিফাইড লার্নিং কোনগুলো দেশে বর্তমানে ইউজ হচ্ছে? জানা আছে? কোনো অসুবিধা নেই, না জানলে কোনো অসুবিধা, আমাদের জানতে হবে। এই গেমিফাইড লার্নিংটা প্রচলিত আছে ইউকে, USA, কানাডা, ফিনল্যান্ড, জার্মান, চায়না, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া। এই যে আমি যে দেশগুলোর নাম বললাম, এই নামগুলো থেকে আপনারা কি বুঝলেন? এই দেশগুলোর নাম বলার অর্থ হলো যে আমাদের দেশের ছাত্ররা ওই সমস্ত দেশে যাচ্ছে। এই যে আমাদের ডিও স্যার যেটা বললেন, আমি অ্যাড্রেস করি নাই, I'd like to address by saying that distinguished DO sir, esteemed US DO sir, respected US sir, and respected all the heads, five schools, and my respected teachers who are before me. Congratulations from the core of my heart, as you are here by the grace of Almighty Allah. You are the privileged group, you are chosen few. আপনারা কিন্তু প্রিভিলেজ গ্রুপ, তাই না? এবং আপনারা চুজেন ফিউ, অর্থাৎ অনেক টিচারদের মাঝে আপনাদের বেছে নেওয়া হয়েছে। যেমন ডিরেক্টর ট্রেনিং বাংলাদেশে একজনই, সেটাকে প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, তাই না? দিস ইজ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আমি রমজান ভাইকে বলেছিলাম যে আমি আসলে প্রিন্সিপাল হতে চেয়েছিলাম, বিকজ আই লাভ ক্লাসরুম, আই লাভ মাই স্টুডেন্টস। কিন্তু মহান আল্লাহ তাআলার রহমতে 5টা এজেন্সি, মানে ওই যে SB, NSI, তারপরে DB, তারপরে DGFI, বিভিন্ন সংস্থা মানে জরিপ দিয়ে আমাকে ওই সরকারের কাছে দিয়েছে এবং আমাকে এই পদে আমাকে আসীন করেছে। মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এবং এই বর্তমান সরকারের কাছে আই এম এভার গ্রেটফুল। আমি কৃতজ্ঞ যে ওনারা বেছে ওনারা লোক সেট করে দিচ্ছে, করাপশন ফ্রি কান্ট্রি করতে চায়। আর রমজান ভাই যেটা বলেছে যে আসলে আমার জীবনে আমি 1993 সাল থেকে শিক্ষক, নভেম্বরের 5 তারিখ থেকে আমি পর্যন্ত আমার অফিস বলেন বা ক্লাসরুম বলেন, I was never late for a single second, minute to minute. And I didn't miss a single class in my teaching life. Everything class based. I don't have any casual leave. আমার কোনো casual leave। এগুলো আপনারা হয়তো বলবেন যে এগুলো হয়তো আলিফলামা গল্প অথবা এগুলো কি মানে গল্প গুজব করতেছে, কিন্তু দিস ইজ দ্য রিয়েলিটি। আমার জীবনের চাকরি শুরু হয় শাহ এতেবারিয়া কলেজ দুপচাচিয়া, এরপরে আমি হাসানপুর সরকারি কলেজ, তারপরে বেগম বদিউদ্দিন সরকারি কলেজ, রাজেন্দ্র কলেজ, হল বদরুল কলেজ, ঢাকা কলেজ, ভিকু মেমোরিয়াল কলেজ, আবার বদিউদ্দিন কলেজ, তারপরে আপনাদের ডিরেক্টর কলেজ, হেড অফ দ্য ডিপার্টমেন্টস। এই আমার শিক্ষকতার জীবন। আর বেসরকারি চাকরি হলো ঢাকা কমার্স কলেজ, মিরপুর, যেটা আপনারা জানেন। এই আমার শিক্ষকতার জীবন। আমি এখন গেমিফিকেশন সম্পর্কে বলি। আপনাদের কি ধারণা আছে
গেমিফিকেশনের বাংলাটা কি? এটা বাংলা বলেন, খেলার ছলে শেখা। বলেন, খেলার ছলে শেখা। এটা তো গেমে, গেম মানে কি? গেম মানে তো খেলা। তাহলে গেমিফিকেশন মানে কি? খেলার ছলে শেখা। আপনারা তো এটাই করবেন, অর্থাৎ আপনারা ছাত্রদেরকে খেলতে খেলতে মহাস্থান ঘরে নিয়ে যাবেন। মহাস্থান ঘরে গিয়ে তারা প্রত্নতাত্ত্বিক ব্যাপারগুলো জানতে পারবে। তাদেরকে আপনারা সুন্দরবনে নিয়ে যাবেন, তাদেরকে আপনারা মিশরের পিরামিডে দিয়ে নিয়ে যাবেন মোবাইলের মাধ্যমে। এভাবে তারা কি কালচার, হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, প্রেজেন্ট হিস্ট্রি সব জানবে। আর একটা কোশ্চেন করি আপনাকে, যে আপনারা কি জানেন যে শিক্ষকদের আমাদের যেমন যুদ্ধাস্ত্রে যেমন হাইড্রোজেন বোমা হলো এখন, এটা বলতে সবচেয়ে বড় মারণাস্ত্র। শিক্ষকদের মারণাস্ত্রটা কি? মানে আপনারা কোন অস্ত্র দিয়ে ছাত্রদের ঘায়েল করতে পারবেন বলুন তো? বলে একটা 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 বলে, যে অস্ত্র দিয়ে আপনি ঘায়েল করতে পারবেন ছাত্র, নলেজ। একজন শিক্ষক দেখতে আনস্মার্ট হতে পারে, উনি দেখতে আগলি হতে পারে, উনি দেখতে কি হতে পারে, ওনার অনেক কিছু সীমাবদ্ধতা থাকে, উনি নাগড়া হতে পারে, উনি ওয়ান আইট হতে পারেন, কানা হতে পারেন। তিনি যদি নলেজেবল হন, এই নলেজেবল শিক্ষকের ক্লাস কিন্তু ভরে যাবে, তার ক্লাসে কিন্তু ছাত্রদের কোনো অভাব হবে না। আজকে আমাদের ছাত্ররা কোচিং মুখী হয়েছে কেন? এই জন্য হয়েছে যে আমরা নলেজের দিকে নাই। আমরা we are not earning knowledge but not gaining knowledge but earning. আমি রমজান ভাইকে এটাও বলেছিলাম যে when we die we will be buried with white cloth upon us. কিন্তু আমাদের ঠিকানা হবে 3,500 জায়গা, অর্থাৎ 6 কোটি। লিও টলস্টয়ের একটা গল্প আছে, হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড? একজন মানুষের কত জায়গা দরকার। সেখানে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের নাম পাহম। তিনি ল্যান্ড চাইলেন, যে তার ল্যান্ড দরকার। এই জন্য তিনি এক উপজাতির কাছে গেলেন। ওই স্কুলের হেডমাস্টারকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আয়োজন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগে বলছিলাম, বলতে হবে, আপনাকে ধন্যবাদ। তো পাহম ল্যান্ডের জন্য উনি, আমরা অনেকে অনেক দিকে কিন্তু ব্যস্ত থাকি। কেউ হলো নামাজ পড়ে বেহেশতে যেতে চায়, কেউ মিথ্যা না বলে বেহেশতে যেতে চায়, কেউ আমরা ক্লাস পাগল থাকি। শিক্ষক আছে না, অনেক ক্লাস পাগল শিক্ষক কিন্তু আছে, অনেকে টাকা পাগল আছে। পাউন্ড ছিল ল্যান্ড পাগল, হি ওয়াজ ম্যাড ফর ল্যান্ড। ওনাকে ট্রাইবরা বললো যে তুমি এখান থেকে হাঁটা শুরু করলাম, এখান থেকে হাঁটতে হাঁটতে যতদূর গিয়ে আবার সন্ধ্যা বিফোর দ্য সানসেট আসতে পারবা, এই পুরো জায়গা হবে তোমার। কোন কোন গল্পের কথা বলতেছে? হাউ মাচ ল্যান্ড ডাজ আ ম্যান নিড? কে লিখেছে? রাশিয়ান রাইটার হলো লিও টলস্টয়। হি ওয়াজ আ ভেরি ফেমাস রাইটার। তারপর উনি হাঁটতে 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 হাঁটতে, ওনার তো অনেক লোভ, গ্রিডি গ্রিডি মানুষের কি ঘটনা ঘটে। উনি এত দূরে গিয়েছেন, উনি চিন্তা করলেন যে হায় হায়, আমি যদি আবার যেখান থেকে আমি এসছি ওখানে যদি ফিরে যেতে না পারি বিফোর দ্য সানসেট, তাহলে তো আমার জায়গা তো আমি পাবো না। কারণ উপজাতিটা কিন্তু এক কথার মানুষ, দে আর ম্যান অফ ওয়ার্ড, তারা যা বলে তাই করে। সে ওখান থেকে ব্যাক করা শুরু করলো, কারণ ইতিমধ্যে তার অনেক ল্যান্ড কিন্তু অর্জন করা হয়ে গেছে। উনি সূর্য ডুবছে ডুবছে, আর উনি ওনার ডেস্টিনেশন দেখেছে অনেক দূর। তখন উনি হাঁটা বাদ দিয়ে উনি আরো জোরে হাঁটা শুরু করলেন, আরো জোরে হাঁটা বাদ দিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে 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 উনি ডেস্টিনেশনে পৌঁছলেন, কিন্তু ওনার মুখে ব্লাড উঠে মারা গেলেন। কি আমি বুঝাতে পেরেছি? গ্রিড মানে আমাদের সম্পদের প্রতি কত ভোগ। আমার লেকচার কি ভালো লাগছে? তো এই যে আমাদের লোক, আমরা যারা শিক্ষক, আসলে আমরা তো নিজেরা শিক্ষক হয়েছি কেন? যে আমাদের
আমাদের গাড়ি থাকবে না, আমাদের বাড়ি থাকবে না, আমরা মানুষ গড়ার কারিগর হব। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে আমরা সমাজের অর্নামেন্ট। আসলে তো আমরা সমাজের অর্নামেন্ট। একজন মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন কিন্তু তাকে অর্নামেন্ট করানো হয়, কি সুন্দর লাগে না? একজন ব্রাইডকে যখন বিয়ের মানে কস্টিউম পরানো হয় কত সুন্দর লাগে। অর্নামেন্টকে আমরা সবসময় করি, প্রতিদিন করি। আমরা শিক্ষকরা হলো সমাজের অর্নামেন্ট। আমরা জুয়েল, আমরা জেম, আমরা ডায়মন্ড। আপনারা যদি নিজেদেরকে এটা ভাবেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা, যে উই আর দ্য জেম, উই আর দ্য জুয়েল, উই আর দ্য ডায়মন্ড, সমাজ কিন্তু এগুতেও বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিজ মানে লাইক ফাদার লাইক সান, আমার মনে হচ্ছে লাইক ফাদার লাইক সান। এই মহান নেতা জিয়াউর রহমান আপনাদের সন্তান, বেগম খালেদা যে আপনাদেরই পুত্রবধূ, এই জিয়া মানে আমাদের তারেক যে আপনাদের সন্তান। আপনারা দয়া করে বগুড়াবাসীতে আছেন, আপনারা প্লিজ আমার রিকোয়েস্ট, আপনারা যদি এই ডিস্ট্রিক্টটাকে যদি 1 নম্বরে নিয়ে যেতে চান, এর মধ্যে শিক্ষকদের রোল থাকবে 100-100। যদি আপনারা 100% দেন, আর বাকি ডিস্ট্রিক্টগুলো যদি 70%, 80%, 50%, 30% দেয়, আমার এই দেশটা সিঙ্গাপুর হতে, অস্ট্রেলিয়া হতে, বা ইউএসএ হতে, বা ইউকে হতে কিন্তু বেশি কিছু না। উইদিন 5 years ইট ইজ কোয়াইট পসিবল। আর এটা কিন্তু অসম্ভব কিছু না। আমি এখন গেমিফাইড লার্নিং সম্পর্কে বলবো। এই গেমিফাইড লার্নিং আমরা যখন ছাত্র ছিলাম, আফটার দ্য লিবারেশন ওয়ার, আমি 1974 সালে ক্লাস 1-এ না পড়ে সরাসরি ক্লাস 2-তে আমি পড়ি, কারণ আমার বড় ভাই ক্লাস 2-তে পড়তো। তো যেহেতু বড় ভাই আমার ক্লাস 2-তে পড়তো, আমি তার সাথে গিয়ে বসতাম। আর আমার বাবা স্কুলের সভাপতি হতে হেড স্যারও বাধা দিত। আমি ক্লাস 2-তে পড়া শুরু করি এবং আমি এভাবে আমার পড়াশোনা শেষ করি। এই জন্য আমার ক্লাস 1 পড়া হয়নি। আবার আমার মেয়ে ভাগ্যের জীবনেও ক্লাস 1 পড়া হয়নি। সে অগ্রণী স্কুলে ক্লাস 1 এবং 2-তে অ্যাডমিশন টেস্ট দিল, সে ক্লাস 2-তে চান্স পাইল, সে আর ক্লাস 1 পড়লো না। অর্থাৎ আমার মেয়ের ভাগ্য আমার ভাগ্য সেম আর কি। এটা আমার মা বলেছে, এটা আমার কথা না। আমার মাকে যখন আমি বললাম যে মা, ও তো ক্লাস 1 পড়তে চায় না, তুইও তো ক্লাস 1 পড়িস, মানে আমাদের মা বাবারা তো তুই করি বলতো, তুই তো ক্লাস 1 পড়িস, তোর বড় ভাই ক্লাস 2-তে পড়তো, তুই জোর করে গিয়ে ওই ক্লাসে পড়তি, পরে তো তুই ক্লাস তোর জীবনের ক্লাস 2 দিয়েছ। এই দাম আচ্ছা যাক, কি যেটা বলতেছিলাম, গেমিফাইড লার্নিং। এগুলো হলো যে দেশগুলোর কথা বললাম। আমরা যখন ছাত্র ছিলাম তখন ক্লাসরুমগুলো ছিল কিন্তু ওয়ান সাইডেড, অর্থাৎ টিচার্স ডেলিভার্ড অ্যান্ড উই অনলি লিসেনার। আমরা কিন্তু শুধু শুনতাম, এবং যে দু একজন কোশ্চেন করতো তাদেরকে যারা ব্যাক বেঞ্চার ছিল তারা কিন্তু টেনে নিচে নামাতো। আমাকে কিন্তু এরকম কয়েকজন ব্যাক বেঞ্চার টেনে নামিয়েছে, হ্যাঁ এত কোশ্চেন করিস কেন, তুই কি পণ্ডিত হয়েছিস দেখে এরকম। হ্যাঁ, এবং এতে পার্সেন্টেজ কেমন ছিল, রেজাল্ট 20%, অনলি 20%, অর্থাৎ 20%। আমাদের সময় কিন্তু পার্সেন্টেজ ছিল, আমি যখন এইচএসসি পাস করি 86, আমাদের সময় রেজাল্ট ছিল আর্টসে হলো 14% পাস করেছি, আর কমার্সে হলো 17%, আর সায়েন্সে হলো 23%। দেখেন আপনার ওই সময়, তাই তখন কিন্তু বেশি পার্সেন্টেজ ছিল। এখন আপনাদের পার্সেন্টেজ 70-60+ হতেও কিন্তু ছাত্ররা নকল করতে চায়, তাই না? এটা আমাদের জন্য কিন্তু আমাদের জন্য ডিগ্রেডেশন, এটা আমাদের জন্য ডিগ্রেডেশন। এই জন্য বলবো যে আমরা নকলের পক্ষে আমরা কথা বলি, যেটা হওয়া উচিত না। ইট ইজ কোয়াইট ইলিগাল, ইমোরাল। এরপর আমাদের অডিও ভিজুয়াল মেথড আসলো না। আমাদের যে যারা অ্যাক্টর্স দুনিয়া তারা কিন্তু বললো যে না, আমরা চকডাস্টারের ক্লাস আমরা পছন্দ করি না, তারা নিয়ে আসলো প্রজেক্টর, অডিও ভিজুয়াল। সেখানে সাকসেস কত জানা আছে আপনাদের? 30%। এরপরে আবার যারা শিক্ষাবিদ তারা আবার রিসার্চ করলো যে কিভাবে ক্লাসরুমগুলোকে ইফেক্টিভ করা যায়, মোর কম্পেলিং করা যায়, মোর এন্টারটেইনিং করা যায়, মোর ইফেক্টিভ করা যায়। হ্যাঁ, তখন এটা যখন করা হলো, তখন ছাত্রদের যখন এনগেজ করা হলো,
তখন এতে আসলো রেজাল্ট হলো 50%। তাহলে 20% থেকে আমরা কোথায় গেলাম? 50%-এ গেলাম। এখন গেমিফাইড লার্নিং আসার পরে যারা স্টাডি করছে সায়েন্টিস্টরা, তারা দেখতেছে যে 89.5 অর্থাৎ 90% রেজাল্ট এটাতে আসে। এর জন্য অস্ট্রেলিয়ার লেখাপড়া, ব্রিটেনের লেখাপড়া, সাউথ কোরিয়ার লেখাপড়া, চায়নার লেখাপড়া, ফিনল্যান্ডের লেখাপড়া, ইউকের লেখাপড়া, কানাডার লেখাপড়া, যুক্তরাষ্ট্রের লেখাপড়া 90% সাকসেস। আর আমরা এখন ওই 50%, 20%, 30-র মধ্যে আছি। তাহলে আমরা কিভাবে এগোবো পারি? আমাদের তো এগুলো পথ নাই। এর জন্য এখানে বলা হচ্ছে যে gamified learning is the integration of game elements into educational activities. আমরা খেলার ছলে শেখাবো বাচ্চাদেরকে। It can make learning more engaging, more compelling and more interactive and more effective. By incorporating game mechanics like points, levels and years, students are motivated to participate. আপনি যদি গেমিফাইড লার্নিং ইন্ট্রোডিউস করেন, ছাত্ররা কিন্তু স্কুল মিস করবে। কেন মিস করবে না? কারণ তারা কি পাবে? তারা পয়েন্ট পাবে। তারা কি পাবে? তারা লেভেল পাবে। তারা কি পাবে? তারা রিওয়ার্ড পাবে। আমরা রিওয়ার্ড পেতাম কখন? ওই রেজাল্টের পরে রিওয়ার্ড। এটাকে বলে ডিলেড ফিডব্যাক। কি বলা হয়? ডিলেড ফিডব্যাক। আর এখন হবে ইনস্ট্যান্ট ফিডব্যাক। অর্থাৎ আপনারা কোশ্চেন করবেন ক্লাসে, সাথে সাথে রিওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে আমাদের ডিলেট ফিডব্যাকের দিকে আমরা যাবো নাকি ইনস্ট্যান্ট ফিডব্যাকের দিকে? এই জন্য যে আপনাদের 3টা জিনিস, একটা হলো পয়েন্ট, লেভেল এন্ড রিওয়ার্ড, এইটার দিকে আপনারা এখন আসবেন। ইট ক্যান অলসো ক্রিয়েট এ সেন্স অফ ফান এন্ড কম্পিটিশন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আমাদের ছাত্রদের, বাচ্চাদের পড়াতে হবে লার্নিং উইথ হ্যাপিনেস। তাহলে আমাদের লার্নিং উইথ হ্যাপিনেস আর লার্নিং উইথ মেরিমেন্ট বলেন, লার্নিং উইথ ফান, এগুলো কিন্তু বিদেশে আছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ইউকেতে ছিলেন। উনি কিন্তু হি হ্যাজ লার্ন সো মেনি থিংস লিভিং ইন ইউকে। আমি মনে করি ইটস দ্য কাইন্ড অফ ব্লেসিং ফর অ্যান্ড ফর দ্য কান্ট্রি। তিনি যে ব্রিটেনে 17 বছর ছিলেন, এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। এখন আপনারা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি মনে করি ব্লেসিং ইন ডিসগাইজ। এটা ব্লেসিং ইন ডিসগাইজ। তিনি ইউকেতে থেকে তিনি যেগুলো মডার্ন কান্ট্রিজ, তার শিক্ষা ব্যবস্থা, হেলথ, এডুকেশন, স্যানিটেশন, দেখেন ওগুলো কত। আমি যে স্কুলটাতে ঢুকলাম, কত লেখা ওয়ালে, তাই না? ওয়াল রাইটিং দেখছেন আপনার, অনেকগুলো ছেলে মেয়েদের নাম লেখা। এর জন্য হেড স্যারের উচিত ছিল যে এত মানে রেসপেক্টেড টিচার্সরা আসবে, বা আমাদের ডিও মহোদয় আসবেন, তারপরে মাধ্যমিক শিক্ষক মানে শিক্ষা অফিসার আসবেন, বা আপনারা যারা আসবেন, আজকে স্কুলটার সঙ্গে আপনাদের কি ধারণা হবে? আর ডার্টি স্কুল, তাই না? এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর কি মুখটা বড় হলো? বড় হলো। উনি যদি স্কুলটাকে ক্লিন করতে পারতেন, মানে টাইডি করতে পারতেন, নিট অ্যান্ড ক্লিন। কারণ আমাদের ধর্মে তো বলা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলে ইমানের অঙ্গ। ক্লিনলিনেস ইজ হাফ অফ ফেইথ। এটা হলো ইমানের একটা অঙ্গ, ফেইথের অঙ্গ। তাহলে আমরা তো আমাদের এই বগুড়ার একটা এত সুন্দর স্কুল, এটা কিন্তু আমরা ক্লিন রাখতে পারলাম। হ্যাঁ, এটা ইটস ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। এই জন্য আপনারা তো এখানে সবাই স্কুলের টিচার আছেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? উনি টিস্যু মাটিতে থ্রো করেন না, উনি পকেটে রাখেন। তাহলে এটাকে আমরা এখানে শিখতে পারি না সবাই? এটা তো একটা আমাদের জন্য লেসন, যে আমরা সবাই এটা পকেটে রাখি। আর আমাদের স্টুডেন্টরা গেমিফাইড লার্নিং এর মাধ্যমে হলো মোটিভেট হবে এবং তাদের পারফরমেন্স হবে ব্রিলিয়ান্ট। এবং এটা আরেকটা কি করে, গেমিফিকেশন অলসো ফাস্টার্স কোলাবোরেশন among students as they can work together as to achieve goals. আর টিম ওয়ার্ক is united we stand, divided we fall. আমরা আগে প্রবাদ বাক্য করতাম, এই স্যারেরা যারা আমার বয়সে বা আমার চেয়ে বেশি বয়স, আমাদের সময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম, সেন্স ফ্রেজ, প্রভাব, ট্রান্সলেশন, মানে সেন্টেন্স ট্রান্সলেশন, প্যাসেজ ট্রান্সলেশন, এগুলো পরীক্ষা।
লেটার, অ্যাপ্লিকেশন, এগুলো আমরা হাজার হাজার শত শত এগুলো মুখস্থ করতে পারি, তাই না? তো এগুলো এখন একটু সিলেবাস এগুলো মানে একটু কমে যাচ্ছে আর কি। আমাদের আগে ওই পড়াশোনাগুলো ছিল আর কি। এখানে টিম ওয়ার্ক, ছাত্ররা যখন টিম ওয়ার্ক করবে তখন হারার ভয় থাকে না। একা একা কাজ করলে কিন্তু হারার ভয় থাকে, হ্যাঁ, কিন্তু টিম ওয়ার্কে কিন্তু হারার ভয় নাই। এই জন্য ডিফিটিং মেন্টালিটিটা তাদের মধ্যে গ্রো করবে। এই গেমিফাইড লার্নিং এর মধ্যে আপনাদের ছাত্রদের মধ্যে টিম ওয়ার্কটা আসবে, এই জন্য ছাত্র এনকারেজ পাবে। এবার আর একটা পয়েন্ট থাকবে এখানে যে সলভিং প্রবলেম। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, আমরা এগুলো সলভ করবো। ইফ উই ফেল টু সলভ অ্যালোন উই হ্যাভ টু টেক হেল্প ফ্রম আদার্স, তাই না স্যার? আমরা অন্যের সাহায্য নিই। এই যে সলভিং প্রবলেম, প্রবলেম সলভিং। আর কি হবে? ক্রিয়েটিভিটি বাড়বে ছাত্রদের মধ্যে, ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে, যেটা আমাদের শিক্ষকদের মধ্যে বা ছাত্রের মধ্যে খুবই দরকার। কি কি দরকার? ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো আমাদের খুবই দরকার। এবং প্রবলেম সলভিং আমাদের অ্যাটিটিউড থাকতে হবে। ফার্দারমোর, gamified learning allows for personalized and adaptive learning experiences. এবং এখানে আমাদের পার্সোনাল গেইন আছে এবং আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা আমাদের অত্যন্ত ফুল অফ হ্যাপিনেস, ফুল অফ মেরিমেন্ট হবে। এই হলো গেমিফাইড লার্নিং। সাইবার সিকিউরিটি সম্পর্কে অনেক কথা বলা হয়েছে আপনারা। এবং আমি একটা গল্প বলে শেষ করব যে আপনারা কি জানেন, আপনি যদি 70 বছর বাঁচেন, স্যারের বয়স কত? এখানে কি 70 কেউ আছে? 70 বছর আপনাকে কয়টা গাছ লাগাতে হবে? এটা একটা কোশ্চেন করি, আপনি কয়টা গাছ লাগানো উচিত 70 বছর? আচ্ছা, 70-এর অর্ধেক কত? 35। 35 তো এখানে আছে। 35-এর যারা স্যারের আছেন বলেন, আপনি পর্যন্ত কয়টা গাছ লাগানো উচিত ছিল? 35। স্যার কয়টা গাছ লাগানো উচিত ছিল? আচ্ছা, আপনি অনেক লাগিয়েছেন, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু যারা 35 বছর বাঁচবেন তার কমপক্ষে 14টা গাছ লাগানো উচিত। আর যিনি 70 বছর বাঁচবেন তার কমপক্ষে 28টা গাছ লাগানো উচিত। এখন আমি একটা গল্প বের করে এটা পড়ে শুনে আমি শেষ করবো। এই গল্পটা আমার বন্ধু আছে এনভায়রনমেন্ট মিনিস্টার, ওই যে ফরিদ সাহেব আর কি, ও আমার খুব ক্লোজ বন্ধু। ও আমাকে বলে যে তুমি তো অনেক জ্ঞানী মানুষ, আমার কিছু জ্ঞান দাও। পরে আমি ওর এটা দিলাম যে আচ্ছা তুমি বক্তব্য বলবা। হ্যাঁ, এই মন্ত্রীকে তো আপনারা সবাই চেনেন, তাই না? ফরিদ চিনেন না? ও হলো আমার পাশের রুমে থাকতে হবে, খুব ক্লোজ ফ্রেন্ড। আচ্ছা, গল্পটা এরকম। একজন চিড়িয়াখানার মালিক আরেকজন চিড়িয়াখানার মালিককে বলল যে বন্ধু, আমার এই চিড়িয়াখানার যে হাতি আছে, এই হাতিটা অনেক খায়, এটা লালন পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন অন্য চিড়িয়াখানার যিনি মালিক তিনি বললেন যে তুমি জানো যে একটা হাতির উপকারিতা কি? বলে না, আমি জানি না। তখন বলল যে একটা হাতি, এবং সেটাও বললো মানে অপকারিতা, যে একটা হাতি দিনে 16 বার পায়খানা করে এবং সেই পায়খানার ওজন হলো 50 কেজি। তাহলে একটা হাতি কত কেজি পায়খানা দেয়? তখন অন্য হাতিওয়ালা যে সে বলে যুক্তিদার যে তুমি কি জানো যে এই 50 কেজির মধ্যে কত কেজি ফাইবার আছে? বলে না জানি। তো 50 কেজির মধ্যে 10 কেজি হলো ফাইবার। কত কেজি ফাইবার? যেখান থেকে তুমি 660 শিটস অফ পেপার তৈরি করতে পারো। 660 শিটস অফ পেপার। কেন? ইমাজিন। হ্যাঁ,
আচ্ছা, তারপরে এবং বছরে তুমি তৈরি করতে পারো একটা হাতির থেকে, শুধু একটা হাতি থেকে 240,900 শীটস অফ পেপার। মানে একদিনে 50 কেজি 365 দিন, তাহলে 2,40,900 শীটস অফ একটা হাতি। এবং এতে করে তুমি 240টা গাছকে রক্ষা করতে পারো। কয়টা গাছকে? আমি যেটা বলতে চাই যে আমরা যারা আশরাফুল মাখলুকাত বলে দাবি করি, প্রতিটা ক্রিয়েশনকে, অর্থাৎ ইট মে বি অ্যান্ড অর ইনসেক্ট, ইট মে বি এলিফেন্ট অর বাফেলো, ইট মে বি স্নেক অর কি বলা সার্পেন্ট, উই শুড প্রিজার্ভ অল দ্য ক্রিয়েশনস অফ অলমাইটি। মহান আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে রক্ষা করার দায়িত্ব কাকে দিয়েছেন? মানুষ। নদী আমাদের রক্ষা করতে হবে, সাগর রক্ষা করতে হবে, গাছ রক্ষা করতে হবে, মাঠ রক্ষা করতে হবে, সবকিছু রক্ষা করতে হবে। এই জন্য আমি আমার ওই মন্ত্রী মহোদয়কে আরেকটা পয়েন্ট পাঠাইছি তার কাছে, সেটা আমি বলি যে আমরা কিভাবে বাংলাদেশকে উন্নতি করতে পারবো। তার কাছে এই পয়েন্ট আমি পাঠিয়েছি, হ্যাঁ, যে তুমি এইটা বক্তব্যে বলবা। এটা আমি বলি যে তুমি যখন বক্তব্য দিবে তখন এইটা বলবা, ওয়ান চাইল্ড, ওয়ান টিচার, ওয়ান বুক, ওয়ান পেন and one tree can change the world. একজন শিশু, একজন শিক্ষক, একটা বই, একটা কলম, একটা গাছ এই পৃথিবীকে পরিবর্তন করে দিবে। এই বক্তব্যটা আমি মন্ত্রী মহোদয় কোথায় যাবে তার বক্তব্য দরকার, আমাকে এটা বললো, আমি এটা পাঠ করলাম। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে, এবং আপনারা ভালো থাকেন। বগুড়াকে 1 নম্বরে নিতে, বগুড়ায় কখনো 2 নম্বর থাকবে না। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে বেস্ট অ্যাচিভমেন্ট, বেস্ট পারফরমেন্স, বেস্ট সবকিছুতে বেস্ট, নট বেটার, সুপারলেটিভ ডিগ্রি আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি